নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে। 31 অগাস্ট থেকে শুরু করে 6 সেপ্টেম্বর এই যে সময়টা, এই সময়টায় কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে 10টি ঘটনা ঘটবেই। কি এই 10টি ঘটনা, কি এই 10টি দিক, কি এই 10টি সিদ্ধান্ত, কি এই 10টি মানসিকতা, এই সমস্ত কিছু নিয়েই আজ আমার বিশ্লেষণ, আজ আমার আলোচনা। 31শে আগস্ট থেকে 6ই আগস্ট কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে 10টি ঘটনা ঘটবে। প্রথমেই যদি ইনকামের জায়গাটা লক্ষ্য করা যায়, তাহলে সবচেয়ে বড় কথা যেটা, শুধু 7th হাউস উচ্চস্থ হয়ে রয়েছে তা নয়, 11th হাউসও উচ্চস্থ হয়ে রয়েছে এবং শুক্রও কিন্তু উচ্চস্থ হয়ে গেছে, বরং বলা যেতে পারে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি হয়েছে। তাহলে প্রথমত হচ্ছে, আমি যতটুকু ইনকাম করছি, প্রত্যেকেই লাখ লাখ টাকা ইনকাম করে না, কিন্তু আমি যতটুকু ইনকাম করছি, আজ যে অবস্থায় আমি রয়েছি সেখান থেকে এই পার্টিকুলার 31শে আগস্ট থেকে 6 সেপ্টেম্বর এই সময়টাই কিন্তু আমার ইনক্রিজ হবে। অর্থনৈতিক জায়গাটা সেটা পরিষ্কার, আরো পরিষ্কার, অর্থনৈতিক জায়গায় কিন্তু আমার স্টেবিলিটি আসবে, স্টেবল হবো আমি, ফ্লাকচুয়েশন নয়, আজকে কামালাম দুদিন কামালাম না তা নয়, অর্থনৈতিক যে সিচুয়েশন, স্টেবিলিটি আসবে। এখন যদি চারিদিকে যদি একটু খোঁজ খবর নিয়ে দেখা যায়, তাহলে এটা তো আমরা জানি যে কেউ 1 লক্ষ টাকা ইনকাম করে, কেউ 20,000 টাকা ইনকাম করে, কেউ 10,000 টাকা ইনকাম করে, আর প্রচুর সংখ্যক মানুষ, যদি কর্কট রাশিকেই দেখা যায়, হয়তো ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছে, অর্থনৈতিক সচ্ছলতা তাদের নেই, পরিশ্রম করতে রাজি, কিন্তু কাজ কোথায়, কাজ কি করব বুঝে উঠতে পারছি না। এই যে অড সিচুয়েশনের মধ্যে দিয়ে চলা, আমি পূর্বেও বহুবার ধরে বলেছি, শুক্র নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে, সুতরাং শুক্র মানে কি লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি, আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করার স্যার সুমন্ত জি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে অড সিচুয়েশনটাকে ফেস করছি সেটাকে ওভারকাম করা। তাহলে যারা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে রয়েছে, এই যে 31 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে আমি সফল হয়ে গেলাম, তা তো সম্ভব নয়। কি হবে, আমার ক্রাইসিস থেকে ওভারকাম করার, অর্থনৈতিক ক্রাইসিস থেকে ওভারকাম করার আমি রুটটা কিন্তু খুঁজে পাবো, পথ খুঁজে পাবো। আমার এমন অপরচুনিটি আমার জীবনে আসবে যে আমি যে কর্মহীন হয়ে বসেছিলাম, কি করব বুঝে উঠতে পারছি না, সেখান থেকে আমি কিন্তু একটা সঠিক রাস্তা পাবো
এবং সঠিক মতন কর্ম করে গেলে আমার যে অড সিচুয়েশন সেটাকে আমি ওভারকাম করতে পারবো। বিশেষ করে কিন্তু আমি যদি ইনকামের জায়গা বা অর্থনৈতিক জায়গাটাকে দেখি, ফ্রুটফুল রেজাল্ট কিন্তু এই ক্যাটাগরির মানুষেরাই পাবে যারা অড সিচুয়েশনের মধ্যে রয়েছে। এছাড়াও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকার অত্যন্ত পাওয়ারফুল ছকটা হয়ে রয়েছে। সুতরাং আর্থিক স্টেবিলিটির জায়গা, বিপুল উন্নতির জায়গা। আমি মাসে 2 লক্ষ টাকা ইনকাম করতাম, 4 লক্ষ টাকা ইনকাম করার অপরচুনিটি আমার আসবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে শনির অবস্থান, শনি এবং রবির অবস্থান বিপরীতে রাজযোগ সৃষ্টি করেছে, আর শনি পাওয়ারফুল হয়ে রয়েছে। তাহলে শনি যখন অত্যধিক পাওয়ারফুল হয়ে থাকে তখন কিন্তু সঞ্চয়, বিশেষ করে সেকেন্ড হাউসকেও হিট করছে এবং সেকেন্ড হাউস 11th হাউসকেও কিন্তু অত্যন্ত পাওয়ারফুল করে দিচ্ছে। সুতরাং সঞ্চয়ের জায়গাটা ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে, সঞ্চয় প্রকল্পের জায়গাটা ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। যেমন ওয়েস্ট অফ মানির জায়গাটা একদমই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, বা অর্থের ভ্যালু আমি বুঝি না, অর্থ ইনকাম করছি ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করছি, তা কখনোই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কখনোই হওয়ার নয়। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ জায়গা যেটা, যে আমার কর্মস্থানে আমার মান কিন্তু উন্নত হবে এবং আমি কিন্তু অপরিহার্য হয়ে উঠব, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি বারংবার ধরে বলেছি, শনি যখন পাওয়ারফুল হয়ে যায় তখন বেসরকারি সেক্টর, আইটি সেক্টর, কর্পোরেট দুনিয়া এবং রাহুর কানেকশন, রাহুও তো পজিটিভ হয়ে যাচ্ছে, কেননা রবি রাহুর কানেকশন এবং রাহু শনির ঘরে। সুতরাং ডেফিনিট ভাবে বলা যায় যে আমি যদি পশ্চিমবঙ্গে জন্মাই এবং সেখান থেকে আমি যদি দিল্লি, মুম্বাই, চেন্নাইতে কাজ করতে যাই, সার্ভিসের ক্ষেত্রে বলছি, কাজ করতে চাই, অবশ্যই বেসরকারি সেক্টরে কাজ করতে যাই, তাহলে চরম উন্নতির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি বিদেশে, আমি ভারতবর্ষে জন্মেছি, বিদেশে কাজ করতে গেছি, চরম উন্নতির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি এমন কোন কাজ করছি, দেখা যাচ্ছে আমি কিন্তু বিদেশি ল্যাঙ্গুয়েজ আমার প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ, তাহলে টেরিফিক কিন্তু উন্নতির জায়গা বা স্যাটিসফ্যাকশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যারা তোমরা সার্ভিসের জন্য পড়াশোনা করছো অত্যধিক পজিটিভ, যারা তোমরা ইন্টারভিউ দেবে অত্যধিক পজিটিভ। কিন্তু মনে রেখো, যারা তোমরা সরকারি চাকরি পাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ বা তোমরা ইন্টারভিউ দিচ্ছ, খুব একটা স্যাটিসফ্যাকশনের জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি না। বরং তোমরা মনে করো আইটি সেক্টরের জন্য, কর্পোরেট দুনিয়ার জন্য, বেসরকারি চাকরির জন্য, তোমরা বিদেশে চাকরির জন্য তোমরা যদি সচেষ্ট হও, তাহলে কিন্তু এই সময়টা টেরিফিক, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, টেরিফিক। এখন মাথায় রাখার প্রয়োজন আছে, আমি আজকের এই আলোচনাটা কিন্তু পরিপূর্ণভাবে সার্বিক মতে করছি, কেননা ব্যক্তিগতভাবে আমি কখনোই কারোর স্পেসিফিক ভাবে কারোর প্রেডিকশন কখনোই আমি করতে পারি না, বিশ্লেষণ কখনোই আমি করতে পারি না। কেন করতে পারি না? তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ কর্কট রাশির জাতক জাতিকা আছেন, প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, জন্ম ছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা, প্রত্যেকটা মানুষ যখন আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে যদি প্রেডিকশন করতে হয়, এই 31 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত কেবল নয়, সারাটা জীবনের জন্য, তাহলে অবশ্যই কিন্তু কোন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। এখন পশ্চিমবঙ্গে তুমি যে অ্যাস্ট্রোলজারের কাছেই যাবে, তিনি বলবেন আমি কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার ওরকম ভাবে বললেই হয় না। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না। জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক ট্যালি করে প্রেডিকশন করা হয়, জন্মছক দ্বারা প্রেডিকশন করা হয় না। কেন? তার কারণ আমি যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি তখন আমার বয়স 20 বছর হতে পারে, 30 বছর হতে পারে,
40 বছর হতে পারে, 50 বছর হতে পারে, 60 বছর হতে পারে। জন্মছক মানে কি জন্মের সময় গ্রহের যে সিচুয়েশন, গ্রহের যে অবস্থান তার দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে জন্মছক বলে। তাহলে আমি যখন 30 বছর বয়সে আমার একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি, 30 বছর আগেকার গ্রহের সিচুয়েশন দ্বারা তিনি যখন ক্যালকুলেট করছেন, বিশ্লেষণ করছেন, প্রেডিকশন করছেন, তখন তিনি আজকের আমার প্রবলেমটা কখনো ফাইন্ড আউট করতে পারবেন? কেন প্রবলেম হচ্ছে কখনো ফাইন্ড আউট করতে পারবেন? সুতরাং সেটাকে শর্ট আউট করাও সম্ভব নয়। সুতরাং কখনোই কিন্তু জন্মছক দ্বারা প্রেডিকশন করা যায় না। 12 বছর পর্যন্ত জন্মছক দ্বারা প্রেডিকশন করা হয়, তারপর কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক মাস্ট বের করতেই হয়, মানে ক্রিয়েট করতেই হয় জন্মছক দ্বারা, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, আমি হাতটা এগিয়ে দিলাম, কেননা অ্যাস্ট্রোলজার বলছে হাতটা এগিয়ে, হাত দ্বারা তোমার প্রেডিকশন করব। হাত দ্বারা কখনো প্রেডিকশন করা যায় না। হাত দেখা, ওরা পদ্ধতি, এইগুলো অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত নয়। অন্য কোনো সাবজেক্ট হলেও হতে পারে, কিন্তু এটা অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত নয়। কেন নয়? প্রশ্ন তো জাগতে পারে, কেন নয়? তার কারণ হাতের রেখা নার্ভের দ্বারা সৃষ্টি হয়। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। নার্ভ আর হরমোন কি এক জিনিস? এক জিনিস নয়। আর দ্বিতীয়ত, যখন কোনো ক্যালকুলেশন করা হয়, ক্যালকুলেশনটা কিভাবে করা হয়, লগ্ন রাশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তা না হলে আমি ক্যালকুলেশনটাই করতে পারবো না, ফর্মুলা ব্যবহার করতে পারবো না, ইমপ্লিমেন্ট করতে পারবো না। হাতের রেখা দ্বারা লগ্ন রাশি বলে দেওয়া যায়? যদি বলে দেওয়া যায়, তাহলে আমি কথা দিচ্ছি আমি জীবনে কোনোদিন আর অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা নিয়েই বসবো না। এটা কথা দিচ্ছি আমি আজকে, জীবনে কখনো বলে দেওয়া যায় না। আমার যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তখন একমাত্র কালপুরুষ ছকের মধ্যে দিয়ে, কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো এক জিনিস নয়। কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরে মিনকে 12 ধরলাম, মেষ, বৃষ, মিথুন, কর্কট করে মিনকে, এইটা হচ্ছে কালপুরুষ ছক। আর কালপুরুষ ছক আর কালপুরুষ ছক হচ্ছে বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করা হয়, চোখের রেটিনা দ্বারা ক্যালকুলেশন করা হয়। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন একমাত্র কালপুরুষ ছকের মধ্যে দিয়ে 100% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব। লাস্ট 8 বছর ধরে পশ্চিমবঙ্গে আমি দেখিয়ে এসেছি, পিওর সায়েন্স এটা। কোন অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার আগে ভালো মতন জেনে শুনে বুঝে তারপর অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। আমার কাছে যদি আপনাদের আসতে হয়, তাহলে 3টে নিয়ম আছে, সেটা পালন করতে হবে। প্রথম নিয়ম কি? এক্সট্রিমলি সরি টু সে, আমি সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। দ্বিতীয়ত, হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন, যজ্ঞকে যারা রেমেডি বলে মনে করেন, টুকটাককে যারা রেমেডি বলে মনে করেন, কালা জাদুকে যারা রেমেডি বলে মনে করেন, বশীকরণকে যারা রেমেডি বলে মনে করেন, টোটকাবাজিকে যারা রেমেডি বলে মনে করেন, তারা আমার চেম্বারে আসবেন না। আপনাদের জন্য আমার চেম্বারের দরজা ফরএভারের জন্য ক্লোজড। জীবন কখনো জীবনের সাথে যেন কম্প্রোমাইজ না করে, জীবনে রিটেক করার কোনো জায়গা নেই। মাথায় রাখার প্রয়োজন আছে, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবেন না, তিনি আপনার নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করবেন। আপনার নেগেটিভ সাইড নিয়ে কেন আলোচনা করবেন? তার পজিটিভ সাইড নিয়ে কেন আলোচনা করবেন না? তার কারণে পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না, নেগেটিভিটিকে বা নেগেটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে। আপনি আপনার নেগেটিভ সাইডটা শুনলেন, বাড়ি চলে গেলেন, তারপরে ভাগ্যে যা আছে তাই হবে। তিনি না চাইলে গাছের পাতা পর্যন্ত নড়ে না। তাহলে আমার কাছে আসবেন না, তাহলে আমার কাছে আসবেন না। এসে অহেতুক অর্থ খরচ করবেন না। আপনি যদি ভীষণ সিরিয়াস হন, অর্থাৎ আমি আমার নেগেটিভিটিটা জানলাম, তারপর যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলো নেগেটিভিটিকে আমি অফ করব, এতটা সিরিয়াস যদি আপনি হন, তবেই আপনি আমার চেম্বারে স্বাগত, আদারওয়াইজ নট। এখন দেখছি 2-1টা করে অনুষ্ঠান দেখছে, আর এগুলো তো আসল অনুষ্ঠান নয়, আসল ক্যালকুলেশন। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার হচ্ছে প্রেডিক্টর,
আগেই বললাম আমার লাইভ অনুষ্ঠান রয়েছে, আমার অনলাইন প্রেডিকশন রয়েছে, সেগুলো শোনা প্রয়োজন। না শুনে দু একটি শোনার পরে ফোন করছে, আচ্ছা আমরা তো মুসলিম, তাহলে উনি আমাদের দেখবেন, উনি আমাদের তাড়িয়ে দেবেন না তো? আমার রুলস এন্ড রেগুলেশনস এর মধ্যে কি পড়ে? এটা নোবেল প্রফেশন। একজন ডাক্তার বাবু রুগী হিন্দু না মুসলমান সেটা দেখে নাকি? একজন উকিল কাস্টমার হিন্দু না মুসলিম সেটা দেখে নাকি? একজন শিক্ষক স্টুডেন্ট হিন্দু না মুসলিম সেটা দেখে নাকি? হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম স্টুডেন্ট রয়েছে, তারা আমার সন্তান, আমাকে বাবা বলে ডাকে। তাহলে না জেনে না বুঝে এই ধরনের বেফালতু প্রশ্ন কিসের জন্য? আমাকে ভালো মতন জানতে হবে। সারা দুনিয়ার মানুষ আমাকে স্যার সুমন্ত জি চৌধুরী বলে চেনে, এবং সবচেয়ে বড় কথা সারা দুনিয়ার মানুষ আমাকে গড অফ অ্যাস্ট্রোলজি বলেছে। এর প্রমাণ আছে, এটা আজ থেকে নয়। পশ্চিমবঙ্গে যেদিন এসেছি তারপর থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আমাকে গড অফ অ্যাস্ট্রোলজি বলে ডাকে। আমি কারোর দাদা, কাকা, বাবা, জ্যাঠা নই। আমি কোনো গুরুজি, পণ্ডিতজি, শাস্ত্রীজি, মহারাজজি নই। আমি কেবল স্যার সুমন্ত জি চৌধুরী। ভালো করে আমার অনুষ্ঠানগুলো দেখবেন, দেখার পর তারপর আমার কাছে আসবেন। না জেনে না বুঝে ধর্মের কচকচানি দেন, এগুলো ধর্মও নয়। আপনারা তো ধর্ম কাকে বলে সেটাও সঠিক মতন জানেন না। সেটা নিয়েও আমার অনুষ্ঠান রয়েছে, ভালো করে এখানে সার্চ করবেন, ধর্ম কি বলে পরিষ্কার দেওয়া রয়েছে। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, নোবেল প্রফেশন, সে হিন্দু মুসলমান বিচার করেই মুসলিমদের না হিন্দুদের। আমাকে আপনার তাই বলে মনে হয়? আমার আদর্শচ্যুত করছেন আমাকে। ভুলভাল সমস্ত কথাবার্তা বলে। কর্কট রাশির বিজনেসের জায়গাটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে নো ডাউট যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিজনেসের জায়গায় কিন্তু মারাত্মক হাইপ ওঠা, কাস্টমার বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এই সময়টা অনেক সময় আমরা কুসংস্কারে আচ্ছন্ন হয়ে না এই সময় কিন্তু কখনো এই মাসটা ভালো মাস নয়, পরের মাসে, এটা চিন্তা ভাবনা হতেই পারে। কিন্তু 31 তারিখ থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত অত্যন্ত পজিটিভ সময় বিজনেসটাকে এক্সটেন্ড করার ক্ষেত্রে। অত্যন্ত পজিটিভ সময় কিন্তু বিজনেসের নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে। শুধু এটা মাথায় রাখার প্রয়োজন আছে যে আমি ব্যাংক থেকে হিউজ পরিমাণে ঋণ নিয়ে ক্যাপিটাল ভাবে ইউজ করলাম, তা যেন না হয়। নতুন যারা বিজনেস শুরু করতে চাও, এই সময়টা কিন্তু টেরিফিক সময়। এই সময় কিন্তু কর্কট রাশির জাতক জাতিকা যারা তোমরা বিজনেস করতে চাও, তাদের ক্ষেত্রে কিন্তু টেরিফিক সময়, এটাও লক্ষ্য করতে পারছি। এই সময় সবচেয়ে পজিটিভ জায়গা যেটা সাপোর্টের জায়গাটা মারাত্মক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, কাস্টমারের সাথে কমিউনিকেট করার জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। এবং এই পার্টিকুলার এই সময়টাই কিন্তু যতই গুপ্ত শত্রুতা সৃষ্টি হোক, গুপ্ত শত্রুরা কোন রকমের কোনো ক্ষতি করতে পারবে না। দেখা গেল এমন কোন বিজনেস করি, আমার দাদাও সেই বিজনেস করে, আমার কাকাও সেই বিজনেস করে, ভেরি ভেরি কসাস এবং কনসাস, সবচেয়ে বেশি গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু সেই দিক থেকে আসতে পারে। কেমন, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি, বুধের যে ট্রানজিট হয়ে যাওয়া, বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান, এবং যে শনিকে হিট করছে সেই শনি বৃহস্পতির অবস্থানের মধ্যেই রয়েছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যদি আমি শনিকে দেখি, যদি আমি বৃহস্পতিকে দেখি, যদি আমি চন্দ্রকে দেখি, চন্দ্র তো ডাইরেক্ট রবিকে হিট করছে, তাহলে ব্যক্তিগত জীবনে কিন্তু না ভীষণ পরিমাণে ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, কিন্তু তার মধ্যখানে ইগো চলে আসছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইগো প্রবলেমের জায়গা। সুতরাং অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা হ্রাস পেতে পারে। এবং স্বামী স্ত্রীর মধ্যে অল্প একটু ঝগড়াঝাগড়ি হলো, কিছু একটা ঠোকাটাকি হলো, এতটা ইগো প্রবলেম থাকবে, দেখা গেল দুজনের একদম মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এবং সবচেয়ে বড় কথা, আত্মীয় স্বজন, ক্লোজ যারা একদম কাছের আত্মীয় স্বজন, কাছের বন্ধু বান্ধব,
নেগেটিভ জায়গা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমরা এই সময় গৃহে অনেক পুজো আচ্ছা করি, লাল চন্দনের ব্যবহার একদম করা উচিত নয় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। প্লাস্টিকের মালা পরানো, আমার যে পূর্বপুরুষদের ছবি রয়েছে বা ঠাকুরের যদি ফটো আছে বা মূর্তি আছে, প্লাস্টিকের মালা পরানো একদম উচিত নয়। ব্রাহ্মণ দিয়ে, পুরোহিত দিয়ে ঘরের মধ্যে কখনো এই সময় পুজো আচ্ছা করা কিন্তু একদম উচিত নয়। মাথায় রাখার প্রয়োজন আছে, এই সময় কিন্তু আমরা অনেক সময় কি করি, শনি রবিবার এরা গেট টুগেদার হচ্ছে, বাড়িতেই নেশা চলছে, কখনোই কিন্তু নেশা করা উচিত নয় তেমন। এবং বন্ধুদের সাথে নেশার ঠেকে বসাই উচিত নয়। নেশার কোনো ঠেক বা ঘরটাকেই ঠেক বানিয়ে ফেলা কখনো উচিত নয়, কেননা বন্ধুরা কিন্তু নেশা করার জন্য আসতে পারে। বন্ধুরা একসাথে কিন্তু খেলা দেখে হই হুল্লোড় করার জন্য আসতে পারে, কিন্তু বন্ধুত্বের যে দাবিটা, কোনো একটা প্রবলেম তখন আর বন্ধুদের খুঁজে পাওয়া যাবে না। আর বন্ধুদের মধ্যে কিন্তু কথা চালাচালি হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি বন্ধু ভেবে নর্মালি কথা বললাম, বা দেখা যাচ্ছে নেশা ফেশা করছি, হঠাৎ করে মুখ থেকে বেরিয়ে গেল অনেক গোপন কথা, সেটা লিক আউট হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। প্রেমের জায়গাটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের টেরিফিক হয়ে রয়েছে। বিশেষ করে প্রেমের মধ্যে কিন্তু স্টেবিলিটি, একজন আরেকজনকে সম্মান করা, শ্রদ্ধা করা, রেসপেক্ট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বিশ্বাস করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ বিবাহ ডেফিনিট ভাবে করা যেতে পারে, দক্ষিণ দিক থেকে যদি না হয়। হ্যাঁ, আর কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি মকর রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকা না হয়, তাহলে কিন্তু দেখে শুনেও বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। আর আর আমাদের প্রেমজ বিবাহ নিয়েও কিন্তু আলোচনা করা যেতে পারে। তেমন অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, পূর্ব দক্ষিণ দিক একদম নেগেটিভ। এ অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ই অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু ক্ষতি করার চেষ্টা করতে পারে। শুভ সংখ্যা দেখা যাচ্ছে 3 সংখ্যা, 5 সংখ্যা, 8 সংখ্যা, 11 সংখ্যা, 13 সংখ্যা, 15 সংখ্যা, 17 সংখ্যা, 23 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সাদা রং, সবুজ রং এবং কমলা রং। আর শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তর পশ্চিম কোণ, উত্তর দিক এবং পশ্চিম দিক। আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেটা কিন্তু ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু বৃহস্পতিবার, রবিবার এবং মঙ্গলবার। কর্কট রাশির জাতক জাতিকারা ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন, কন্যা রাশি থেকে, তুলা রাশি থেকে এবং মকর রাশি থেকে। আজকের মতন এইটুকুই, নমস্কার।